ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম টু বিএসআর হিস্ট্রি একাডেমি। আমরা আজকে হাজির হয়েছি আমাদের যে বৈদিক যুগের ক্লাসটা হয়েছিল তার পার্ট 2 নিয়ে। আমি ওখানে বলেছিলাম বৈদিক যুগ সম্পর্কে একটা যাবতীয় কিছু তথ্য এবং একটা বিস্তারিত ক্লাস আমরা করেছিলাম। তাহলে আজকে যে অংশটা আমাদের বাকি থাকছে সেই জায়গাটাকে নিয়ে আমরা আলোচনা করব। সেটা হচ্ছে কি পরবর্তী বৈদিক যুগ এবং বৈদিক সাহিত্য নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আমরা প্রথমে যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সাহিত্য, বৈদিক সাহিত্য। এই জায়গাটাকে নিয়ে আমরা একটু আলোচনা করে নিই। তাহলে বৈদিক সাহিত্য বলতে কি বোঝায়? বৈদিক সাহিত্য বলতে বৈদিক যুগে যে সমস্ত সাহিত্যগুলো রচনা হচ্ছে সেইগুলো। তাহলে আমরা বৈদিক সাহিত্য বলতে প্রথমে আমরা পাচ্ছি 4টে বেদ: ঋক, সাম, যজু আর হচ্ছে অথর্ব। 4টে বেদ পাচ্ছি আমরা। আমরা জানি যে 4টে বেদ, তার মধ্যে প্রথম যে বেদটা এটা রচনা হয়েছে বৈদিক যুগে এবং বাকি 3টে রচনা হয়েছে পরবর্তী বৈদিক যুগে, তাই তো? পরবর্তী বৈদিক যুগ, আর এটা হচ্ছে ঋক বৈদিক যুগে। এটা আমরা জেনে গেছি আগে। এখানে মনে রাখবো আরেকটা জিনিস, ঋক, সাম এবং যজু এই তিনটেকে একসঙ্গে বলা হতো কি ত্রয়ী। ত্রয়ী অর্থাৎ 3টে। এবং অথর্ববেদ এটাকে বলা হতো শূদ্রবেদ। আর অথর্ববেদের আরেকটা নাম ছিল অথর্ব বাঙ্গীরস। অথর্ব এবং বাঙ্গীরস বলে দুজন ঋষি, তারা এই বেদটা রচনা করেছিলেন। এবং এই বেদটাকে আমরা, অথর্ববেদটাকে আমরা কি হিসাবে গণ্য করি? এটাকে আমরা গণ্য করি শূদ্রবেদ হিসাবে তৎকালীনভাবে। তাহলে এই বেদের বিষয়বস্তুগুলো একটু জেনে নিই। ঋগ্বেদ মানে কি? ঋগ্বেদ হচ্ছে পৃথিবীর প্রাচীনতম সাহিত্য। বেদকে শুনে শুনে মনে রাখা হতো, তাই বেদের অপর নাম হচ্ছে শ্রুতি। এটা আমরা ছোট থেকেই পড়ে এসেছি, তাই এটা নতুন করে জানার কিছু নেই। ঋগ্বেদ এর বিষয়বস্তু কি? এর বিষয়বস্তু হচ্ছে দেবদেবতার স্তুতি। এখানে মনে রাখবে ঋগ্বেদের প্রধান দেবতা হচ্ছে ইন্দ্র, তার সম্পর্কে স্তুতি করা হয়েছে। ঋগ্বেদে সরস্বতীকে নদীর দেবী হিসেবে দেখানো হয়েছে, কিন্তু পরবর্তী বৈদিক যুগের যে সাহিত্যতে তাকে দেখা যাচ্ছে কি গঙ্গা, গঙ্গা সেখানে প্রধান দেবী হিসেবে আসছেন নদীর, এবং সরস্বতী চলে যাচ্ছেন বিদ্যার দেবী হিসাবে। সামবেদ, সাম হচ্ছে সঙ্গীত প্রধান। যে কোনো ভারতীয় সঙ্গীতের জন্ম হয়েছে সামবেদ থেকে, অর্থাৎ সামবেদ হচ্ছে সঙ্গীতের জননী। যজুর্বেদ, যজুর্বেদে কি থাকতো? যাগযজ্ঞের উপকরণ, কত ফুট বাই কত ফুট মাপ হবে, নক্ষত্রের অবস্থান কি রকম আছে, কিভাবে যজ্ঞ সম্পাদন করা হবে ইত্যাদি সম্পর্কে আলোচনা থাকতো। এবং অথর্ববেদের বিষয়বস্তু কি? অথর্ববেদের বিষয়বস্তু হচ্ছে সেখানে আমরা যে ধরো বিভিন্ন কালা জাদু, ইন্দ্রজাল, মায়াজাল, বশীকরণ, এই যে বাসাঘাটে দেখতে পাবো না যে 5 মিনিটে বশীকরণ, ব্যর্থ প্রেমে বশীকরণ, হ্যাঁ, অপর্থ বশীকরণ, বিফলে মূল্য ফেরত, এই ধরনের যে বিষয়বস্তুগুলো আছে, অর্থাৎ কালা জাদু, সেই কালা জাদু থেকে বেরিয়ে আসার উপায়, এইগুলো ছিল অথর্ববেদের বিষয়বস্তু। তাহলে এই হচ্ছে আমাদের ঋগ্বেদ এবং বৈদিক যুগ সম্পর্কে আলোচনা, মানে বৈদিক সাহিত্য। এছাড়াও আরও কিছু সাহিত্য রচনা হয়েছিল। বৈদিক সাহিত্যকে আমরা আরও কটা ভাগে দেখতে পাই। এক হচ্ছে কি সংহিতা, সংহিতা। 2 হচ্ছে ব্রাহ্মণ। 3 হচ্ছে আরণ্যক। 4 হচ্ছে উপনিষদ। তাহলে এই বিষয়গুলো কি একটু আমরা জেনে নিই। সংহিতা, 4টে বেদ, 4টে সংহিতা। ব্রাহ্মণ অর্থাৎ এখানে ব্রাহ্মণ সম্পর্কিত যে বিষয়গুলো, যাগযজ্ঞ, পূজা অর্চনা, রীতিনীতি, সেই সম্পর্কে আলোচনা করা হয়েছে। আরণ্যক, আরণ্যক কি? আরণ্যক হচ্ছে যে আমরা ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাসের কথা বলেছি। তাহলে বানপ্রস্থে যখন যাওয়া হবে সেই সময়কার মানুষরা কী ধরনের জীবিকা নির্বাহ করবেন, কীভাবে তারা জীবন ধারণ করবেন, সেই সম্পর্কে আলোচনা থাকছে কোথায়? বানপ্রস্থে। বানপ্রস্থের আলোচনা থাকছে আরণ্যকে। এবং উপনিষদ, এখানটা হচ্ছে দার্শনিক তত্ত্ব নিয়ে আমাদের আলোচনা হয়েছে। উপনিষদের সংখ্যা হচ্ছে 108টা। এর মধ্যে তোমাদের একটা দেখবে আসে বারবার, যে সত্যমেব জয়তে। সত্যমেব জয়তে এই কথাটি কোথা থেকে নেওয়া হয়েছে? এই কথাটি কোথা থেকে নেওয়া হয়েছে তোমাদের কাছ থেকে আমি কমেন্টে অ্যান্সারটা জানতে চাই। তোমরা কিন্তু আমায় কমেন্টে জানাও যে সঠিক উত্তরটা কি। তাহলে এইগুলো হচ্ছে আমাদের বৈদিক সাহিত্যের অন্যতম পার্ট। এবার যে জায়গাটা আমরা আলোচনা করবো সেটা হচ্ছে কি, যে আরও কিছু কিছু সাহিত্যের মধ্যে থেকে যায়। যেমন হচ্ছে ধরো বেদকে ঠিকভাবে পাঠ করার জন্য শিক্ষা, কল্প, নিরুক্ত, ছন্দ, জ্যোতিষ, ব্যাকরণ, এই যে ছটা, এই ছটাকে একসঙ্গে বলা হয় ষড়াঙ্গ, অর্থাৎ বেদকে সঠিকভাবে পঠন পাঠনের জন্য। এছাড়াও দেখা যায় আমরা ষড়দর্শনের কথা জানি, ন্যায় দর্শন, বৈশেষিক দর্শন, উত্তর মীমাংসা, পূর্ব মীমাংসা, হ্যাঁ, বৈশেষিক, এই ধরনের ছটা ছটা যে মানে আমাদের দার্শনিক মতবাদ, এবং এটাকে একসঙ্গে বলেছে ষড়দর্শন। এবং ছটা অঙ্গের কথা আমরা বললাম, যেটা দিয়ে আমরা বেদকে ভালোভাবে পঠন পাঠন করতে পারি, বেদকে বুঝতে সাহায্য করে। এগুলো কিন্তু বৈদিক সাহিত্যেরই অন্তর্ভুক্ত। এছাড়াও বৈদিক সাহিত্যকে কেন্দ্র করে বিভিন্ন সূত্র রচনা হয়েছে, হ্যাঁ, বিভিন্ন স্মৃতিশাস্ত্রগুলো রচনা হয়েছে, হিন্দু আইনশাস্ত্র রচনা হয়েছে, মনুস্মৃতি।
হিন্দু আইনশাস্ত্রে বৃহস্পতি স্মৃতি, কাত্যায়ন স্মৃতি, এগুলো রচনা হচ্ছে, এগুলো স্মৃতিশাস্ত্র নামে পরিচিত। এছাড়াও আমাদের কি আছে, দুটো মহাকাব্য আছে, একটা হচ্ছে রামায়ণ আর একটা হচ্ছে কি মহাভারত। মহাভারত এবং রামায়ণের কথা আমরা জানতে পারছি। মহাভারতে কি দেখতে পাচ্ছি, যে মহাভারত বেদব্যাসের রচনা বা ব্যাসদেবের রচনা। এখানে দুটো আর্য গোষ্ঠী নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্বের কাহিনী আমরা মহাভারতে দেখতে পাচ্ছি। রামায়ণে আমরা কি দেখতে পাচ্ছি, রামায়ণের রচয়িতা হচ্ছে কি বাল্মীকি। সেখানে আমরা দেখতে পাচ্ছি আর্য এবং অনার্যদের মধ্যে একটা সংঘর্ষের কথা। এখানে একটা জিনিস বলে রাখা ভালো, যে আর্য যারা, তারা দৈহিক দিক থেকে খুব সুন্দর দেখতে হতো, টিকালো নাক, লম্বা ফর্সা হতো। এবং এখানকার যারা অনার্য আদিবাসী ছিল, তাদের নাক চ্যাপ্টা হতো, কালো রং হতো গায়ে। এদিকে ব্যঙ্গ করে আর্যরা অসুর বলতো, নাকগুলো চ্যাপ্টা ছিল বলতো অনাজ, গায়ের রং কালো ছিল বলতো বলে অনার্যদিকে বলতো কৃষ্ণতাজ। ঠিক আছে, তাই এইভাবে বিভিন্ন ব্যঙ্গ বিদ্রুপ করা হয়েছে। যে রাবণকে রাক্ষস বলা হয়, রাক্ষস অর্থে কিন্তু এখানে যে 10টা মাথা, এটা বিশাল একটা ভয়াবহ, এরকম কিন্তু নয়। এরা সবাই ছিল অনার্য গোষ্ঠীর রাজা। তাই রামায়ণে দেখা যাচ্ছে আর্যদের সঙ্গে অনার্যদের সংঘর্ষের কাহিনী, মহাভারতে দেখা যাচ্ছে দুটো আর্য গোষ্ঠীর পরস্পরের সংঘর্ষের কাহিনী। রামায়ণ এবং মহাভারত যে দুটো আমাদের মহাকাব্য, ঠিক আছে। এবং কাব্য বলা ভুল অ্যাকচুয়ালি, কারণ এইগুলো ধরো প্রত্যেকটিরই ঐতিহাসিক সত্যতা আছে, প্রত্যেকটির ঐতিহাসিক সত্যতা আছে। এবার চলে আসছি আমরা পরবর্তী বৈদিক যুগে। তাহলে কি তাদের মধ্যে পরিবর্তন এলো। প্রথম আমরা সমাজ জীবন নিয়ে আলোচনা করব। সমাজ জীবনে যে উঁচু নিচু ভেদাভেদটা, সেটা আরো প্রমিনেন্ট হয়ে গেল। জাতিভেদ প্রথা এই সময় থেকে, অর্থাৎ পরবর্তী বৈদিক যুগের সময় কখন, 1000 BC থেকে শুরু করে 600 BC, এই সময়কার। তাহলে জাতিভেদ প্রথা এটা আরো কঠোরভাবে চালু হলো। এবং এখন থেকে কাজের ভিত্তিতে না, এখন বংশ ভিত্তিতে। অর্থাৎ আমার বাবা ক্ষত্রিয় যদি হয়, তাহলে আমিও ক্ষত্রিয়, আমি যে জীবিকায় গ্রহণ করি না কেন, আমি ক্ষত্রিয় বলে গণ্য হব। ঠিক আছে, অর্থাৎ প্রমিনেন্ট মানে পার্মানেন্ট হয়ে গেল। এমনটা নয় যে এগুলো জীবিকার নাম রইলো, এগুলো জাতিতে পরিণত হলো। এছাড়া কি পরবর্তী বৈদিক যুগে দেখা যাচ্ছে যে আর্যরা যারা সপ্তসিন্ধু অঞ্চলে বাস করতো, তার সপ্তসিন্ধু অঞ্চল থেকে ধীরে ধীরে সরিয়ে আসছে কোথায়, গাঙ্গেয় অঞ্চলে। এবং গাঙ্গেয় অঞ্চলে এসে তারা এখানে বসতি স্থাপন করছে। সুতরাং গাঙ্গেয় অঞ্চলে সমভূমি অঞ্চল, যেখানে প্রচুর পরিমাণে পলিমাটি পাওয়া যাচ্ছে এবং কৃষির ব্যাপক উন্নতি হচ্ছে। তাই পরবর্তী বৈদিক যুগে মানুষের প্রধান জীবিকা ছিল কৃষিকাজ। কৃষি এটা প্রধান, তার সাথে অবশ্যই পশুপালন ছিল, পশুপালন অবশ্যই ছিল, কিন্তু প্রধান জীবিকা ছিল কৃষিকাজ। অর্থাৎ কৃষিকেন্দ্রিক সমাজ ব্যবস্থা কিন্তু এই সময় গড়ে উঠছে। সমাজের একটা পরিবর্তন দেখা দিচ্ছে, মানুষ এক জায়গায় বসতি স্থাপন করতে শিখছে, সমাজে উঁচু নিচু ভেদাভেদ বাড়ছে। ঠিক আছে, এবং সমাজের পুরোহিত শ্রেণী অর্থাৎ ব্রাহ্মণ শ্রেণীর একাধিপত্য প্রতিষ্ঠা হচ্ছে। এরপরে আসছি আমরা যে অর্থনীতি। যখন কৃষিকে কেন্দ্র করে অর্থনীতি গড়ে উঠছে, কৃষির প্রচুর উৎপাদন হচ্ছে, তাই সেই জিনিসগুলো তো বিক্রি করতে হবে, সেগুলো তো নিজের দরকার হচ্ছে না। তাই কৃষিকে কেন্দ্র করে নগরায়ণ শুরু হচ্ছে। ভারতে আমরা কি বলেছিলাম, প্রথম নগরায়ণের সূত্রপাত হয়েছিল হরপ্পা সভ্যতায়, দ্বিতীয় নগরায়ণের সূচনা হচ্ছে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে ষোড়শ মহাজনপদ গড়ে ওঠার মাধ্যমে, যেটা পরবর্তী বৈদিক যুগের একদম শেষ পর্যায়ের একটা ঘটনা। তাহলে শহর গড়ে উঠছে। এবং অর্থনীতির মাধ্যম হিসেবে এখন কিন্তু আর গরু প্রধান বিনিময়ের মাধ্যম হচ্ছে না, এখন মুদ্রার প্রাধান্য দেখা দিচ্ছে। নিস্ক, মোনা, সোনার মুদ্রা, এগুলো প্রমিনেন্ট হচ্ছে, এইগুলোর গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে, গরুর কিন্তু গুরুত্ব আস্তে আস্তে কমে যাচ্ছে। এবং তারা ব্যবসা বাণিজ্য করছে, তার সামুদ্রিক ব্যবসা বাণিজ্য, শত অরিত্র অর্থাৎ শত দাঁড় বিশিষ্ট নৌকা, তার বিবরণ আমরা পেতে পাচ্ছি। ঠিক আছে, এবং সমুদ্রগামী জাহাজের কথাও জানা যায়। এবার সেখানে প্রশ্ন আসছে যে তারা উপকূলের পাশ বরাবর যেত, তারা মাঝ সমুদ্রে যেত। অবশ্যই উপকূলের পাশ বরাবরই যেত, কারণ মাঝ সমুদ্রে যাওয়ার মতো টেকনোলজি হয়তো তাদের কাছে তখন ছিল না। এছাড়াও তারা দেশের অভ্যন্তরে ব্যবসা বাণিজ্য করছে, পুরো উত্তর ভারত জুড়ে তারা ব্যবসা বাণিজ্য করছে, এটা তাদের অর্থনীতিকে মজবুত করেছিল। এবার আসা যাক ধর্মজীবন। ধর্মীয় জীবনে বিশাল পরিবর্তন হয়েছিল, বিশাল এবং ব্যাপক পরিবর্তন হয়েছিল, অর্থাৎ একটা বিপ্লব দেখা দিয়েছিল। ইন্দ্র, বরুণ, অগ্নি যারা ঋগ্বেদের প্রধান দেবতা ছিল, তাদের কিন্তু ডিমোলিশ হয়েছে, তাদের প্রমোশন হয়নি, তারা ডিমোশন হয়ে গেছে। এবং সেই জায়গায় উঠে এসেছেন কে, ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর, তাদের অবস্থানে এগিয়ে গেছে। এবং যাগযজ্ঞের পরিমাণ বহুল পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। রাজাদিকে বারবার বিভিন্ন যজ্ঞে তাদেরকে বাধ্য করা হচ্ছে। রাজসূয়, বাজপেয়, অশ্বমেধ যজ্ঞ, এইসব যজ্ঞের কথা তোমরা অনেক শুনেছো, রামায়ণ মহাভারত অনেক শোনা আছে এই কথাগুলো। এই যজ্ঞের পরিমাণ প্রচুর পরিমাণে বাড়িয়ে দেওয়া হচ্ছে। পুরোহিত শ্রেণী তারা সাধারণ মানুষের যে বেদ পাঠের অধিকার, সেটা থেকেও তাদেরকে বঞ্চিত করা হচ্ছে। মহিলাদিকে ঘরের মধ্যে আটকে রাখা হচ্ছে, তাদেরকে বাইরে বেরোতে দেওয়া হচ্ছে না।
এবং অন্যান্য জাতি, ব্রাহ্মণ বাদে অন্যান্য জাতির বেদ পাঠের অধিকার সম্পূর্ণভাবে নষ্ট করে দেওয়া হচ্ছে, বলছে বেদ পাঠের অধিকার কেউ নয়, বেদ একমাত্র ব্রাহ্মণরাই পাঠ করতে পারবে। এই রকমভাবে সমাজ ব্যবস্থার উপর একটা স্যাংশন জারি করা হচ্ছে, ঠিক আছে। অর্থাৎ ধর্মে বিভিন্ন পুরুষতার প্রবেশ ঘটানো হচ্ছে, বিধবা বিবাহের জায়গা বন্ধ করে দেওয়া হচ্ছে। এবার আসছি যে রাজনীতি কি পালাবদল হচ্ছে। এতদিন পর্যন্ত কি হতো, গোষ্ঠীর একজনকে বেছে নেওয়া হতো সে রাজা হিসেবে, কিন্তু এখন হচ্ছে না সেটা, এখন হচ্ছে কি এটা পার্মানেন্ট পদ হয়ে যাচ্ছে, অর্থাৎ রাজার ছেলে সেই রাজা হবে, হ্যাঁ, এইরকম একটা পার্মানেন্ট পদ হয়ে যাচ্ছে, অর্থাৎ রাজপদ বংশানুক্রমিক হয়ে যাচ্ছে। এখানে কিন্তু আর অন্য কিচ্ছু হচ্ছে না। এছাড়া বলি ভাগ যে সমস্ত করগুলো বাধ্যতামূলক ছিল না, স্বেচ্ছামূলক ছিল, বলি ভাগ হিরণ্য এগুলো পার্মানেন্ট হচ্ছে, তোমাকে দিতেই হবে, বাধ্য করা হচ্ছে জোর করে। তাহলে এই সমস্ত পরিবর্তন কিন্তু আসছে, এবং রাজারা তাদের সাম্রাজ্য বিস্তারের প্রচেষ্টা করছেন, তারা বহু অঞ্চলকে দখল করার চেষ্টা করেছেন, সাম্রাজ্য বিস্তারে যাচ্ছেন তারা। এইভাবে একজন রাজা সে সাম্রাজ্যের সম্রাট হিসেবে পরিণত হচ্ছে, সে তার সাম্রাজ্যকে এক্সটেন্ড করে যাচ্ছে, অর্থাৎ রাজপথ বংশানুক্রমিক হচ্ছে, রাজ্য সীমা বাড়তে থাকছে, এবং তার সাথে সাথে যাগযজ্ঞের পরিমাণও কিন্তু বাড়তে থাকছে। এবার যদি বলা হয় যে নারীদের অবস্থান কী ছিল, নারীদের অবস্থান কিন্তু শোচনীয় জায়গায় নেমেছিল এই সময়, কারণ পরবর্তী বৈদিক যুগে নারীদের কোনো অধিকার রাখা হচ্ছে না। এক এক জায়গায় এরকম বলে মনে করেছে যে নারীদিকে মনে করা হতো মানে একটা শস্য ক্ষেত, তার কাজ কি ফসল উৎপাদন করা, ঠিক সেইভাবে নারীদের কাজ হচ্ছে সন্তান উৎপাদন করো, পুরুষ সন্তান কোট আন কোট পুরুষ সন্তানের জন্ম দাও এবং তাদেরকে লালন পালন করো, তারা কিন্তু আর কোনো অধিকার ছিল না। তবুও কিছু ব্যতিক্রমী মহিলা সেই সময় ছিলেন, অপলা, বিশ্ববারা, তাদের কথা আমরা জানতে পারি, তারা শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু গ্রহণ করেছেন, ঠিক আছে। তাহলে এইভাবে দেখা যাচ্ছে যে বিধবা বিবাহ স্যাংশন জারি হয়েছে, বন্ধ করে দেওয়া হচ্ছে, নারীর যে স্বামী নির্বাচনের অধিকার সেখান থেকেও তাকে বঞ্চিত করা হচ্ছে, ঠিক আছে। বিভিন্ন স্যাংশন তাদের উপর জারি করা হচ্ছে, তারা বাইরে যখন তখন ইচ্ছা ঘুরে যেতে পারতো না, তারা যুদ্ধ করতে যেতে পারতো না, তাদের শিক্ষার অবস্থা সংকুচিত করে দেওয়া হয়েছে। এইভাবে সমাজের ব্যবস্থাতে নারীদের অবস্থানকে কিন্তু অনেক নামিয়ে দেওয়া হয়েছে। এবং জাতি দেখো দুটো, অনেক জাতি আছে, হিন্দু মুসলিম খ্রিস্টান, এগুলো জাতি আমি বলে মনে করছি না, আমি দুটো জাতি বলছি, একটা পুরুষ এবং একটা মহিলা। একটা প্লেন যদি যায় দুটো ডানা থাকে, তাই তো, একটা ডানা দুটো ডানাকে সমান ক্ষমতা থাকতে হয় তবে তো যেতে পারবে, কিন্তু একটা ডানাকে যদি তুমি নষ্ট করে দাও বা সেটাকে যদি কম ক্ষমতা দাও তাহলে কী হবে, প্লেনটা এরকম হেলতে দুলতে যাবে। ঠিক সেই ঘটনাই ঘটেছিল সেই সময়কার সমাজ ব্যবস্থায়, নারীদিকে একদম নামিয়ে দেওয়া হয়েছিল, এবং এই জন্য সমাজ ব্যবস্থায় কলুষতার প্রবেশ করেছিল এবং সমাজ ব্যবস্থা এগিয়ে যেতে পারেনি। তাহলে এইভাবে দেখা যাচ্ছে যে নারীদের অবস্থানের পরিবর্তন হচ্ছে। তাহলে পরবর্তী বৈদিক যুগের শেষ হচ্ছে কখন, মোটামুটি ধরে নেওয়া হচ্ছে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতক, সেই সময় থেকে সমস্ত ব্যবস্থায় পরিবর্তন আসছে, কৃষিকে কেন্দ্র করে অর্থনীতি গড়ে উঠছে, এবং সেই অর্থনীতিকে কেন্দ্র করে শহরগুলো গড়ে উঠছে এবং সাম্রাজ্যের বিস্তার ঘটছে, যেটাকে আমরা ষোড়শ মহাজনপদ বলে জানি। এবং এটাকে নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব, ষোড়শ মহাজনপদ এবং ষোড়শ মহাজনপদ থেকে কী করে সাম্রাজ্য হচ্ছে, সাম্রাজ্যের পথে কী করে যাচ্ছে, সেই সমস্ত বিষয় নিয়ে আমাদের পরের ক্লাসে আলোচনা থাকছে। সাথে থেকো, পাশে থেকো, বিএসআর হিস্ট্রি একাডেমি তোমাদের জন্য আছি আমি, তাই তোমাদের কাছে যতটা সহজভাবে বিষয়গুলো উত্থাপন করা যায় সেই চেষ্টা আমি করি, তাই তোমাদের কাছ থেকে অবশ্যই একটু সাহায্য চাইবো, লাইক কমেন্ট এবং অবশ্যই একটু শেয়ার করে দাও বন্ধুদের মধ্যে, যাতে করে বেশি সংখ্যক মানুষের কাছে আমরা পৌঁছে যাই। ওকে, দেখা হচ্ছে পরের ক্লাসে, সকলে সুস্থ থেকো, ভালো থেকো। বিএসআর হিস্ট্রি একাডেমি, লেটস মেক হিস্ট্রি টুগেদার, ইউ অ্যান্ড মি মেক হিস্ট্রি টুগেদার।